স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? ঘ্রাণ গ্রাহ্য গুণ। হ্যাঁ, 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 দেখা হ্যাঁ, যাচ্ছে। পারফেক্ট। ওকে, সো আমরা গন্ধের চর্চা করলাম। এবার আমরা আসছি, আমি একটু আহ, একসঙ্গে সব আজকে কভার করব, তারপরে আমি পদাকৃত্যটা লাইন ধরে ধরে করে দেবো। এখনো করা যেতেই পারে, টু বি ভেরি অনেস্ট, তাই দেখছি। তো ত্বগিন্দ্রিয় মাত্র গ্রাহ্য গুণঃ স্পর্শः, ও সরি, আমি আগে মঙ্গলাচরণটা করে দিই। নিধায় হৃদয় বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। আচ্ছা, এখানে বলা হচ্ছে, আমরা আজকে আছি আহ, গুণ প্রকরণম, বা সরি, গুণ প্রকরণম না, লক্ষণ প্রকরণম। এবং এই লক্ষণ প্রকরণম যে বলছি, তার মধ্যে বিশেষ একটি জায়গা, যাকে বলা হচ্ছে গুণগ্রন্থ। বিভিন্ন গুণের আমরা লক্ষণ দেখছি। তার মধ্যে কতগুলি গুণ ছিল, আমি বারে বারে এটা মনে করাতে থাকবো। আমাদের ন্যায় বৈশেষিকে আছে 7টি পদার্থ। কি কি আছে? দ্রব্য, গুণ, কর্ম, আর কি আছে? সামান্য, আর বিশেষ, বেশ। আর সমবায়, আর অভাব। সাতখানি পদ। কর্ম। হ্যাঁ, কর্ম, কর্ম বলিনি নেবো তো, হ্যাঁ তো, হ্যাঁ তো এই দ্রব্যে গুণ কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, সাতখানা হলো তো? হ্যাঁ। এবার দ্রব্য কতগুলি আছে? নখানি। আর নখানি দ্রব্যের কিন্তু আমরা লক্ষণ দেখেছি। এবার বলছেন 24 খানা যে গুণ এনিউমারেট করা হয়েছিল, বলা হয়েছিল, তাদের লক্ষণ। তার মধ্যে আমরা বিশেষ একটি গুণের লক্ষণ দেখছি, যাকে বলা হচ্ছে স্পর্শ গুণ। স্পর্শ। তো তার জন্য কি বলছেন? ত্বগিন্দ্রিয় মাত্র গ্রাহ্যো গুণঃ স্পর্শः स च त्रिविधः शीतोष्णानुष्णाशीतभेदात् स च पृथिव्यप्तेजो वायुवृत्तिः तत्र शीतो जले उष्णस्तेजसि अनुष्णाशीतः पृथिवी वायोः रूपादिचतुष्टयं पृथिव्यां पाकजम् अनित्यं च अन्यत्र अपाकजं नित्यम् अनित्यं च নিত্যগতম নিত্যম, অনিত্যগতম অনিত্যম। এর মধ্যে এইটুকু যে অংশ, আপ টিল দিস, ইজ অনলি, এই যে এটা আমি ব্র্যাকেটসে দিলাম, এইটুকু অংশই হচ্ছে আমাদের স্পর্শ লক্ষণ। এইটুকু জাস্ট, এখানে একসঙ্গে এই এডিশনে করা আছে, কিন্তু অনেক অন্যান্য বইতে এটাকে আলাদা করে দেওয়া হয়। উচিত, আলাদা করেই দেওয়া উচিত, তাহলে এখানে মিক্স আপ হয়ে যাচ্ছে। তো বলবার বক্তব্য কি? ত্বগিন্দ্রিয় মাত্র গ্রাহ্য গুণঃ স্পর্শः। ত্বকিন ত্বক নামক যে ইন্দ্রিয়, মাত্র তার দ্বারাই যে গ্রহণ, যাকে যার গ্রহণ হয়, তাকে বলা হচ্ছে, সেই রকম গুণকে বলা হচ্ছে স্পর্শ। এর জন্য পদকৃত্যকার কি বলছেন? পদকৃত্যকার, এখানে আমরা একটু নিচে যদি যাই দেখি, তারা বলছেন যে, হ্যাঁ, সংখ্যাদি वारणाय मात्र पदम, সংখ্যাদি वारणाय मात्र पदम। কেন? কারণ বলছে সেই গুণ যে ত্বক ইন্দ্রিয়র দ্বারা গ্রহণ করা যায়। ইফ আই জাস্ট সেড ত্বগিন্দ্রিয় গ্রাহ্য গুণঃ স্পর্শः, ত্বগিন্দ্রিয় গ্রাহ্য গুণঃ স্পর্শः, that would mean a guna which is perceived by the skin, but that's not the only guna which is perceived by skin. আমরা আর কোন গুণকে দেখতে পারি? সংখ্যা, নাম্বারস। কাউকে টাচ করে, দুটো তিনটে ব্যক্তিকে টাচ করে মোটামুটি বলতে পারি 3 জন ব্যক্তি বা 4 জন ব্যক্তি দেখা যেতে পারে। তাই it's if you say twagindriya grahyo guna, then it does not uniquely lead us to sparsha guna, it can be sankhya guna also. তাই স্পর্শা, স্পর্শাকে এখানে
ইউনিকলি ডিফাইন করার জন্য বলা হচ্ছে মাত্র, যেই গুণ একমাত্র স্পর্শ ইন্দ্রিয় দিয়েই বোঝা যায়, ধর একমাত্র ত্বক দিয়েই বোঝা যায়, তাকে বলা হচ্ছে স্পর্শ, টাচ। চোখ দিয়ে টাচ করি না, কান দিয়ে টাচ করি না, কর্ণেন্দ্রিয়। এবার লোক বলবে না, না কান দিয়ে তো ছুঁয়ে দেখতেই পারি কাউকে, তো সেটা তো কান দিয়ে ছুঁচ্ছি না, আই এম ইউজিং দ্য স্কিন, রাইট? তো সেই ব্যাপারটা। আর যাই হোক, এবার আমরা ঢুকছি এখানে যে সাচা ত্রিবিধা, শীত উষ্ণ অনুষ্ণা, সাচা ত্রিবিধা। এখানে বলা হচ্ছে কি কি, শীত উষ্ণ অ্যান্ড অনুষ্ণা শীত। তো তিন রকমের। সো ইট ক্যান বি অফ থ্রি টাইপস: হট, সরি কোল্ড, হট অ্যান্ড নিদার হট নট কোল্ড। তো অনুষ্ণা শীত, অনুষ্ণ অশীত। যাই হোক, এবার তারপরে বলা হচ্ছে সাচা পৃথিবী অব তেজ বায়ু বৃত্তি। সেই স্পর্শ কোথায় কোথায় পাওয়া যায়? পৃথিবী, জল, আগুন আর বায়ুতে। এবং জলে কি থাকে? জলে থাকে শীত স্পর্শ, উষ্ণ, হ্যাঁ তত্র শীত জলে, সেই জলে থাকে শুধু শীত স্পর্শ। অগ্নিতে থাকে উষ্ণ স্পর্শ। আর অনুষ্ণা শীত স্পর্শ পাওয়া যায় পৃথিবী এবং বায়ুতে। পৃথিবী বায়বোহ। এই পৃথিবী বায়বোহ কি? এই পৃথিবী বায়বোহ ইজ বেসিক্যালি সপ্তমী বিভক্তি বহুবচনম। আমরা বাংলায় যারা ভালো এইসব জানেন, এখানে দীপ বসে আছে আজকে ক্লাসে, দীপ বুঝবে এই জিনিসটা। আমরা কি বলি? অধিকরণ কারক বলি তো বাংলায়, বাংলায় তো আশা করছি তাই হবে, অধিকরণ বলি। সপ্তমী বিভক্তি, হ্যাঁ, অধিকরণ, হ্যাঁ। ইন ইন সামথিং। তো ওইটাতে এবার যে জিনিসটা হচ্ছে, এটা দ্বিতীয়া বিভক্তি লাগাচ্ছে। দ্বিতীয়া বিভক্তি বলতে আমরা সংস্কৃততে বলি প্রথমা, সরি সরি, একবচনম, দ্বিবচনম, বহুবচনম। বহুবচনম ইজ থ্রি অর মোর দ্যান থ্রি। এখানে পৃথিবী এবং বায়ুর কথা হচ্ছে, তো সপ্তমী বিভক্তি লাগাচ্ছি, অধিকরণ। তো অধিকরণ বলতে লোকাস অফ সামথিং। তো সেই লোকাসে what is happening in that locus, Anushnashita Sparsha exists. In what locus? In the locus of Prithvi and Vayu. Because they are two, I am using Saptami Vibhakti Dvivachanam. যাই হোক, এবার হ্যাঁ, এটা বললাম। আর আরো কিছু কথা এখানে পদকৃত্যকার বলছেন। আমরা একটা অতিব্যাপ্তির দোষ নিবারণের ইয়ে দেখেছি, সমস্যাটা দেখেছি। আহ, এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কি? এরা কিন্তু পুরো পদকৃত্যটা এখানে দেয়নি, ওটা আমি বলে দিচ্ছি। রূপাদৌ অতিব্যাপ্ত, ও না দিয়েছে, সরি সরি, দিয়েছে দিয়েছে। হ্যাঁ, স্পর্শত্বা স্পর্শত্বাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি। যারা আগের ক্লাসগুলো শুনেছেন তারা বুঝবেন যে যেই ইন্দ্রিয়ের দ্বারা যেই গুণের গ্রহণ হয়, সেই ইন্দ্রিয়ে দ্বারা সেই গুণের গুণত্ব রূপ জাতীয় গ্রহণ হয়। যেমন রূপ গ্রহণ হচ্ছে, তো রূপত্ব জাতীয় গ্রহণ হতে পারে। কিন্তু রূপত্ব জাতিতে অতিব্যাপ্তি আটকানোর জন্য এখানে, বা এখানে স্পর্শত্ব নামক জাতিতে অতিব্যাপ্তি আটকানোর জন্য গুণ শব্দটি ব্যবহার হয়েছে। এইটা যদি ভালো করে বুঝতে হয়, আই উড সে লাস্ট দুটো ক্লাসের রেকর্ডিং একটু দেখে নিতে হবে, আমি এটাকে রিপিট করছি না। জাস্ট এই সেন্টেন্সটা একবার বলবো, যে যখন আমি একটি মানুষকে দেখছি, তো শুধু তো মানুষকে দেখছি না, মানুষ নামক এন্টিটিকে দেখছি, এবং ওর মাধ্যমেই আমি কিন্তু মনুষ্যত্ব রূপ ক্যাটেগরিরও একটা দর্শন পাচ্ছি, তাই তো? তো ঠিক সেইভাবে যখন একটি বিশেষ গুণকে দেখছি, তখন ওই গুণ যে ব্রডার ক্যাটেগরি থেকে আসছে। যেমন গুণ এখানে বলছি তিন রকম হতে পারে: শীত, উষ্ণ, অনুষ্ণা শীত হতে পারে। এবার যদি ধরো উষ্ণ গুণকে, যদি উষ্ণ স্পর্শকে যদি আমি দেখি, বা যাকে পারসিভ করি, স্পর্শ দিয়ে দেখলাম খুব গরম, তার মাধ্যমে তো আমার তার স্পর্শত্ব রূপ যে ক্যাটেগরি, তারও একটা পারসেপশন হলো যে এটি একটি স্পর্শ। গরম ছ্যাঁকা লেগেছে, চামড়া পুড়েছে, তখন আমি বলছি যে দিস ইজ
উষ্ণ স্পর্শ, উষ্ণ স্পর্শ। ঠিক আছে, তো উষ্ণত্ব রূপ জাতির এখানে আমার, সরি, স্পর্শত্ব রূপ জাতির এখানে আমার গ্রহণ হচ্ছে। ঠিক, এবার এইভাবেই আমরা বলবো যে হ্যাঁ, এইটা একটা হলো। তারপরে কি বলছি, রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় ত্বগিন্দ্রিয় ইতি, তো ত্বগিন্দ্রিয় মাত্র গ্রাহ্য গুণ স্পর্শः, এটা বলা হয়েছিল। তো যদি ত্বগিন্দ্রিয় শব্দটা না থাকতো, যদি এইটুকু থাকতো যে গুণ স্পর্শः, গুণ is স্পর্শা is what, it's a guna, then that means there are 23 other gunas also, so স্পর্শা could be any of them। তো সেইটাকে কাটার জন্য বলা হলো ত্বগিন্দ্রিয় মাত্র গ্রাহ্য বা ত্বগিন্দ্রিয় এই শব্দটি আনা হলো। আর সংখ্যাদি বারণায় বললাম মাত্র পদম, আমি একটু তাহলে ভুল চলে গেছিলাম, কারণ আমি প্রথমে এটা খেয়াল করলাম, কিন্তু এইগুলো আগে বলা উচিত ছিল। তো আগে এটার আগে তো গুণের জন্য বলো যে why was the word গুণা ইউজ ওভার দেয়ার, তবে ত্বগিন্দ্রিয় কেন ইউজ হলো, তারপরে মাত্র পদ কেন ইউজ হলো, তারপরে বলছেন তাত্র ইতি, মানে এই এবার এলাবোরেট করছেন যে কিভাবে আমরা ক্যাটেগরাইজ বা ক্লাসিফাই করব স্পর্শকে। তো কি দিয়ে করা হয়েছিল, পৃথিবী আদি চতুষ্টয়ী এই বাক্য দিয়ে করা হয়েছিল। আর শীত ইতি, আহ শীত ইতি মানে শীত বলতে কি বুঝতে হবে, শীত স্পর্শ বুঝতে হবে, উষ্ণ স্পর্শ বুঝতে হবে, বা শীত উষ্ণ উভয়ই নয়, এইরকম একটা বুঝতে হবে। তো এটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা আগামী লক্ষণে মুভ করে যাই। এর জন্য একটি আবার আছে, আমাদের এই পদকৃত্য আছে অদ্ভুত ভাবে। ও না, সরি, আমি তো ওটা, এক সেকেন্ড, হ্যাঁ, এটা আমরা বললাম। এবার আরেকটি অংশ আমরা কভার করিনি, সেটা হচ্ছে আহ, হ্যাঁ, রূপাদি চতুষ্টয়ম পৃথিব্যাম, সরি, পৃথিবী বায়বো রূপাদি চতুষ্টয়ম পৃথিব্যাম পাকজম অনিত্যঞ্চ অন্যত্র আপাকজম নিত্যম অনিত্যঞ্চ নিত্যগতম নিত্যম অনিত্যগতম অনিত্যম। এই বিষয়টা কিন্তু আমরা কভার করিনি। এটার অর্থ কি আগে জেনে নিতে হবে, তারপরে আমরা অন্য বিষয়ে ঢুকবো। এটার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত কোনো পদকৃত্য নেই, তো মোটামুটি একটা অর্থ জানতে হবে। তো কি বলা হচ্ছে, রূপাদি চতুষ্টয় বা রূপ, রস, গন্ধ এবং স্পর্শ এরা পৃথিবীতে পাকের দ্বারা উৎপন্ন হন, তাই এদেরকে বলা হচ্ছে পাকজ। এবং এরা কি হচ্ছে, অনিত্য, অনিত্যম চা। এছাড়া কি বলা হচ্ছে, এই যে রূপ ইত্যাদি যারা, হ্যাঁ এখানে কি বলছে, হ্যাঁ, পৃথিবী, হ্যাঁ, রূপাদি চতুষ্টয়ম পৃথিব্যাম পাকজম অনিত্যম চ, হ্যাঁ, এরা কি হচ্ছে, এরা আবার যখন পৃথিবীর থেকে উৎপন্ন হন তখন, বা পৃথিবীতে পাকের দ্বারা উৎপন্ন হন তখন এরা অনিত্য হন, এবং অন্যত্র এরা অপাকজ হন, এবং নিত্য এবং অনিত্য দুটোই হন। এরপরে কি বলছেন, নিত্যগতম নিত্যম, নিত্য পরমাণু ইত্যাদি রূপে এরা নিত্য, এবং অনিত্য কার্যদ্রব্য রূপে থাকার জন্য এরা অনিত্য। এগুলো কিন্তু পূর্ববর্তী ক্লাসে ডিসকাস হয়েছে, আমি ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম, তাও ঠিক আছে আমি কিছুটা ডিসকাস করে দিই, এটা একটু মোটামুটি একটা অর্থ বলে দিই এটা কিভাবে দেখবো। এখানে কিছু বিশেষ কথা বলা হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদির বিষয়ে। পাক কাকে বলছি, পাক আমরা বলি নরম পাক, গরম পাক, এই কড়া পাক এইভাবে বলি তো বাংলায়। তো পাককে এখানে কি বলা হচ্ছে, বিজাতীয় এবং বিলক্ষণ তেজের যে সংযোগ তাকে বলা হয় পাক, এবং পাক থেকে উৎপন্ন যারা বস্তু হন তাদেরকে বলা হয় পাকজ। এই পাক কি করে হচ্ছে,
তেজ, অগ্নির সংযোগ যখন বিভিন্ন বস্তুর সঙ্গে হয় তার থেকে একটি পাকজ বস্তু তৈরি হয়। কেমন পাকজ বস্তু কি কিভাবে তৈরি হয়, যেমন আমরা ফটোসিনথেসিস বলি, বাংলায় কি বলে, সালোক সংশ্লেষ বলে তো। ফটোসিনথেসিসকে কি বলে বাংলায়? লোক সংশ্লেষ সালোক বলে। সংশ্লেষই সালোক বলে। সংশ্লেষ। পারফেক্ট। হ্যাঁ, এই যে সালোক সংশ্লেষ বলছি, এইটাকে এরা এবার একটু মানে ন্যায় বৈশেষিক কিভাবে দেখবেন, বলবেন যে গাছের মধ্যে যে ফল টল হচ্ছে এগুলি সব পাকজ দ্রব্য। খুব ভালো। কেমন পাকজ দ্রব্য? এরা সকলেই পাকজ দ্রব্য, কিন্তু পাকজের সঙ্গে এরা আহ মানে পাক কি করে হলো, তো সেই গাছ রূপ নামক বস্তু, তাতে সূর্য কিরণের তেজের সংযোগ হলো, তার থেকে একটি ফল হয়ে গেল। তো সেই ফলটিকে বলা হবে পাকজ। বা এই যে চাল থেকে ভাত হলো, চাল থেকে ভাত, তো বাসনের নিচে যে অগ্নি তার সঙ্গে একটা সংযোগ হলো, তার থেকে চাল থেকে ভাত হলো, এইটা এক রকমের পাকজ। তো দেখা যাচ্ছে যে অগ্নি বিভিন্ন ভাবে যখন সংযুক্ত হচ্ছে বিভিন্ন বস্তুর সঙ্গে, তার থেকে বিভিন্ন রকমের পাকজ বস্তু তৈরি হয়। তো এক সেকেন্ড, এক সেকেন্ড, একটা তো জিনিস আমি হুম, ঠিক আছে, হ্যাঁ। এবার কি বললাম, বিজাতীয় এবং বিলক্ষণ তেজের সংযোগকে বলা হচ্ছে পাক। হোয়াট ইজ দ্যাট? এই হোয়াট ইজ বিজাতীয় অ্যান্ড বিলক্ষণ ওভার দেয়ার? তো এখানে বিলক্ষণ এই শব্দটিকে বুঝতে হবে যে বিলক্ষণ ইজ আ ইউনিক, মানে বিলক্ষণ মিন্স ইউনিক। যেমন যখন বলছি যে অগ্নির দ্বারা চাল সেদ্ধ হলো, ঠিক আছে, বা অগ্নির দ্বারা, বা অগ্নির তেজ, তেজ বলতে নট এক্স্যাক্টলি আ ফিজিক্যাল ফায়ার, বাট বাট এনি ইন এনি সাটল ফর্ম অগ্নি। তো সূর্যের কিরণের মাধ্যমে সালোক সংশ্লেষ, তার থেকে একটি ফল টল হলো গাছে। তো এখানে কি হচ্ছে যে একই রকমের অগ্নির দ্বারা কিন্তু এই ক্রিয়াগুলো হচ্ছে না। কি হচ্ছে, বিভিন্ন রকমের অগ্নি, একটা হচ্ছে খুবই একটা সাটল ফর্মে একটি অগ্নি, যেটা হচ্ছে সালোক সংশ্লেষের কাজে লাগছে, মানে আহ সূর্যের কিরণের মাধ্যমে সেই রকম অগ্নি, সেই রকম একটি বিলক্ষণ অগ্নির সংযোগে একটি বিলক্ষণ অপাকজ বস্তুর নির্মাণ হচ্ছে। এবার আরেকটা শব্দ হচ্ছে বিজাতীয়। তো কোন পাক দিয়ে, বিজাতীয় মানে কি, কোন বিশেষ পাকের মাধ্যমে, কোন বিশেষ পাকের মাধ্যমে একটি রূপের সৃষ্টি হচ্ছে। কোন বিশেষ পাকের মাধ্যমে কোনো হয়তো বিশেষ রসের সৃষ্টি হলো। তো যেই পাক বিশেষ রূপের সৃষ্টি করতে পারে এবং যেই পাক বিশেষ রসের সৃষ্টি করতে পারে, তারা দুইজনেই কিন্তু দুজন থেকে আলাদা, বিজাতীয়, ডিফারেন্ট, বিলং টু ডিফারেন্ট জাতিস বা ক্যাটেগরিজ। তো ইন দ্যাট সেন্স এই কথাটা বলা হচ্ছে যে বিজাতীয় এবং বিলক্ষণ তেজের সংযোগকে বলা হচ্ছে পাক। এবং সেই পাক থেকে কি তৈরি হচ্ছে?
সেই পাক থেকে তৈরি হচ্ছে আমাদের তত রকম বস্তু হয়, যেমন ফল ইত্যাদি। হ্যাঁ। আচ্ছা, এরপরে আর কি এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে হুম, হ্যাঁ, তো রূপ রস গন্ধ স্পর্শ, এরা কি, এরা হচ্ছে পৃথিবীতে, যখন পৃথিবীর মাধ্যমে তৈরি হচ্ছে। যেমন পৃথিবীতে যখন আমি অগ্নি সংযোগ করলাম, তার থেকে আমি একটি ঘট তৈরি করলাম, একটা ঘট পাকিয়ে তৈরি করলাম ইউজিং ক্লে, দ্যাট ইজ দ্য পাকজ দ্রব্য। কিন্তু এটা যেহেতু একটি সময়, ইট ওয়াজ ক্রিয়েটেড ইন টাইম, ইট উইল গেট ডেস্ট্রয়েড ইন টাইম, সো ইট ইজ অনিত্যা। এবং আমরা জানি ঘট অনিত্য হয়, ঘট তো অবিনাশী তো হয় না। ঠিক সেইভাবে অন্যান্য যে রূপ রস গন্ধ স্পর্শ যেগুলো বলা হচ্ছে পৃথিবীতে, এগুলো সবই অগ্নির বিভিন্ন রকম সংযোগ থেকেই তৈরি হচ্ছে, ঠিক কথা। বিভিন্ন রকম পাকের দ্বারা তৈরি হচ্ছে, ঠিক কথা, কিন্তু সেইগুলো অনিত্য। তাই বলা হলো পৃথিব্যাম পাকজম অনিত্যঞ্চ, অন্যত্র অপাকজম নিত্যম অনিত্যঞ্চ। তো অন্যত্র এরা যদি অপাকজ রূপেও থাকেন, পৃথিবীতে যে যেই যে রূপরস গন্ধ স্পর্শ সেটা তো তেজের সংযোগে হচ্ছে, মানলাম। কিন্তু যখন এরা কোনো বিশেষ পরমাণুতে থাকে, নিত্য পরমাণুতে থাকেন যখন এরা, তখন এরা নিত্য। তো নিত্যগতম নিত্যম। এবং অনিত্য যদি কোনো কার্যদ্রব্য থাকে, যেমন কোনো একটা বিশেষ টয় বা বিশেষ কিছু একটা এরকম বস্তু, তাতে যদি কোনো রকম ভাবে গন্ধ বা রূপ রস থাকে, বা জলের মধ্যেই থাকলো, ধরো ঘোলা জলের মধ্যে একটু ভালো গন্ধ পেয়ে গেলে, যদি হয় এরকম একটা জল, সেখানে একটা কেমিক্যাল গুলে দিলাম, খুব সুন্দর গন্ধ হচ্ছে, ইফ এট অল দ্যাট হ্যাপেন্স, ইন দ্যাট কেস অলসো ইটস অনিত্য। কারণ আমরা জানি, যেমন ক্লোরিন, ক্লোরিন আমি যদি জলে দিই, জলের একটা বিশেষ গন্ধ হয়, ইট ইজ নট হ্যাপেনিং আউট অফ অগ্নি সংযোগা, কিন্তু সেটাও অনিত্য। কিন্তু যদি পরমাণুগত কোনো এরকম রূপ রস গন্ধ স্পর্শ থাকে, তাহলে সেটা নিত্য থাকে। তো এই কথাটাই এখানে বলা হয়, যেমন পরমাণুর রূপ, পরমাণুর যে রূপ হবে সেটা নিত্য, পরমাণু স্ট্রাকচার নিত্য, পরমাণুর মানে মানে অ্যাজ সাচ খুব মোটা অর্থে দেখতে গেলে সাব অ্যাটমিক পার্টিকেলস এর রূপ তো আর চেঞ্জ হয় না। তো ইন দ্যাট সেন্স ইয়া ইটস নিত্য। কিন্তু আমি আবারও বলবো, এটা একটা দৃষ্টান্ত মোটা অর্থে দেওয়ার জন্য বলছি, আমি কিন্তু মোটেই ওই প্যারালাল এখানে টানবো না, কারণ ন্যায় বৈশেষিকের পরমাণু আর সায়েন্সের পরমাণুর মধ্যে কিছু পার্থক্য আছে। আহ, ঠিক আছে, এইটুকু এখানে বলার ছিল। এই 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 অংশের কিন্তু কোনো পদকৃত্য নেই, এখানে দীপিকা দেখতে হবে আপনাদেরকে। আমি খুব স্ট্রংলি বলবো এই জায়গার দীপিকাটা পারলে একটু দেখবেন। আমি কিন্তু দীপিকাটা কভার করছি না, কারণ আমি জাস্ট অ্যাজ আই সেড, আমি মূল গ্রন্থ এবং অল্প ছোট টিকা দিয়ে এটাকে কমপ্লিট করতে চাইছি। দীপিকাটা দেখতে হবে, দীপিকাটা না দেখলে আপনাদের পরে অসুবিধা হবে। তাই একটু হলেও এই এই অংশের দীপিকাটা দেখে নেবেন, কারণ যেখানে যেখানে আমাদের পদকৃত্য নেই, সেখানে একটু দরকার সেটা। হুম। এবার আমরা একটি অন্য অংশে প্রবেশ করছি, এটাও খুব ইন্টারেস্টিং। एकत्वादि व्यवहार हेतु संख्या सा नवद्रव्य वृत्ति एकत्वादि परार्थ पर्यंता। एकत्वम नित्यम अनित्यं च नित्यगतम नित्यम अनित्यगतम अनित्यम द्वित्वादिकम तु सर्वत्रा नित्यमेव। এর মানে কি, একত্ব, দ্বিত্ব ইত্যাদির যে মানে ওয়াননেস টুনেস ইত্যাদি যে আমরা প্র্যাকটিক্যালি বলে থাকি, সেই প্র্যাকটিক্যাল ব্যবহারের যে কারণ, সেই প্র্যাকটিক্যাল ব্যবহার যার মাধ্যমে হচ্ছে, তাকে বলছি সংখ্যা। এবং ওয়ান, বা আমি অনেক সময় বলি ওয়ান পেপার, টু বলস, থ্রি পিপল, ফোর লায়ন্স ইত্যাদি, এই যে ব্যবহারটা করছি, এর যে কারণ, এর যে মাধ্যম, তাকে বলা হচ্ছে সংখ্যা। সে কোথায় থাকে, পৃথিবী আদি 9টি দ্রব্যে থাকে। সা নবদ্রব্য বৃত্তি, সব দ্রব্যেই এই সংখ্যাটা থাকেই। এবং
সেই সংখ্যা এক থেকে নিয়ে পরার্ধ পর্যন্ত যায়। তো এখানে এখানে দেখুন একটি বিশেষ শ্লোক দেওয়া আছে, একম দশম শতম চৈব সহস্রম অয়ুতম তথা। মানে সংখ্যা, পরার্ধ ইজ a সংখ্যা, that is, it starts from 1 till a large সংখ্যা called parardha. What is that large সংখ্যা? তার জন্য এই শ্লোকটি এখানে বলা হচ্ছে। একম দশম শতম চৈব, that is, এক, দশ, একশো, সহস্রম অয়ুতম তথা, হাজার, 10,000, অয়ুত is 10,000, লক্ষম চ নিযুতম চৈব কোটিরর্বুদমেব চ। So this is laksham, লক্ষ, মিলিয়ন, crore, arab, 10 times of arab, this is kharab, তারও 10 গুণ, তারও 10 গুণ, আবার 10, 10, 10, 10 and 10. So this is what is crore, 10 to the power 8 আসে বোধহয় না, তার মানে ডিমেনশন কত হয়, 10 to the power 8 এরকমই তো হওয়ার কথা। আরব কত হবে, লাখ ইজ, 1 lakh is 6 digits, and প্রো 10 to the power 8 হবে, হ্যাঁ। আচ্ছা 10 to the power 8 না, হ্যাঁ। তো 10 to the power 8 যদি হয়, তাহলে আরো 10, 10, 10, 10, 10, 10, কত হলো, এক দুই, ক্রোড ইজ 10 to the power 8, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 10, হ্যাঁ। তো 10 to the power 18 মোটামুটি ধরতে পারো, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ পরার্থ। তো এরা বলছে দশবৃদ্ধিয়া যথাক্রমম, আমি কি করে ওই 10 to the power ইয়ের থেকে গেলাম, আমি 10 to the power 8 থেকে 10 to the power 18 গেলাম, কারণ যথাক্রমম দশবৃদ্ধিয়া, ইন্টু টেন করে বাড়াতে থাকতে হবে। বাড়ছে বাড়ছে, 10 to the power 18 বা ওরকম একটা কিছু এসে গেল, দ্যাট ইজ পারার্থ। এরা বলছে যে সংখ্যা এতটা বড় হতে পারে, তার মানে এটা মনে মনে করার কোনো রিজন নেই যে ভারতীয়রা ডেসিমালস জানতেন না। একটা মোটামুটি এখানে কথা বলা হয়েছে, খুবই মোটা দাগের কথা এটা কিন্তু। একত্বাদি পরার্ধ পর্যন্ত, ইজ ইট ট্রু যে পরার্ধের বেশি আর কোনো সংখ্যা হতে পারে না? মোটেই না, ওর থেকে অনেক বেশি বড় সংখ্যাও হতে পারে। জাস্ট টু গিভ ইউ এন আইডিয়া যে সংখ্যাকে কিভাবে দেখবো, ওর রেঞ্জ কি, তার জন্য এরকম একটা কথা বলা হচ্ছে, স্টার্টস ফ্রম ওয়ান, আ ভেরি স্মল নাম্বার, টু আ ভেরি লার্জ নাম্বার। এবার লোকে বলতেই পারে যে না, আমি র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার মানে পাই, ই, এইগুলো তো আসছে না এখানে, তো তাহলে কি করব? সেটাও নেওয়াই যে কোনো অসুবিধা নেই। মানে পাইটা কি, পাই তো ইজ আ রেশিও, রাইট, জমেট্রির দিক থেকে। তো কেউ যদি বলে যে সেটা একটা সংখ্যা, হ্যাঁ অবশ্যই সংখ্যা, কোনো অসুবিধা নেই। তো একত্বম নিত্যম অনিত্যঞ্চ, নিত্যগতম নিত্যম অনিত্যগতম অনিত্যম। তো সেই সংখ্যা বাই দ্য ওয়ে এক থেকে নিয়ে পরার্ধ পর্যন্ত হয়। আর কি বলা হচ্ছে, একত্বম নিত্যম অনিত্যঞ্চ, একত্বের দুটো ভেদ আছে, নিত্য অনিত্য। নিত্য দ্রব্য পরমাণুতে যে একত্ব থাকে সেটা নিত্য, এবং অনিত্য কার্যদ্রব্যে যে একত্ব থাকে সেটা অনিত্য। দ্বৈত আদিত্য সব জায়গাতেই অনিত্য তাকে বলা হয়। তো এই জায়গাটা আমাদেরকে এখানে দেখতে হবে যে কি পদকৃত্য বলছেন। এবং তার আগে আমি একটু এই কথাটা একটু মোটা দাগের কিছু বলে দিই এখানে, যে এইটার কিভাবে দেখবো হ্যাঁ, এই বিশেষ জায়গাটাকে ব্রডলি কিভাবে আমরা ইন্টারপ্রেট করবো। 24টি গুণ, আমরা খুব আস্তে আস্তে এগোচ্ছি বাই দ্য ওয়ে। তো 24টি গুণের মধ্যে সংখ্যা হচ্ছে পঞ্চম গুণ। ওর লক্ষণ কি বলা হলো, একত্বাদি ব্যবহার হেতু সংখ্যা, এক দুই ইত্যাদির যে ব্যবহার, বা এটা এক, এটা দুই, এটা তিন, এই যে ব্যবহার, একে বলা হচ্ছে, এর যে অসাধারণ কারণ তাকে বলা হচ্ছে সংখ্যা। খুব ভালো। হুম, কিছু হয়েছে মানে অসাধারণ কারণ বলা হচ্ছে কারণ এটা বিভিন্ন ইন্দ্রিয়, যেরকম তুমি একটু আগে বললে যে বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য, সংখ্যা প্রায় সমস্ত ইন্দ্রিয়ই, ত্বক, ঠিক আছে, চক্ষু, সবাই দেখতে পারবে, সেই জন্য কি অসাধারণ কারণ বলা হচ্ছে? হুম,
ভালো কোয়েশ্চেন। এই জায়গাটাতে যে এই অসাধারণ কারণ কেন বলা হচ্ছে, অসাধারণ কারণ দেখো এখানে মূল গ্রন্থকার কোথাও বলছে না, আমি বলছি। ঠিক আছে, মানে মূল গ্রন্থে কিন্তু নেই, দেখো মূল গ্রন্থে কোথায় লেখা আছে এখানে অসাধারণ কারণ, আমি বলছি কি হেতু ইজ ইকুয়াল টু অসাধারণ কারণ। কেন বলা হচ্ছে, ইন্টারেস্টিং। তো যদি হেতু শব্দ না রাখা হয় বা যদি অসাধারণ না বলা হয়, তাহলে কি হবে, তাহলে একটা সমস্যা আসবে। সমস্যাটা কি, যে এক দুই তিন এইসবের যে ব্যবহার, এইসবের সাধারণ কারণ কালও হতে পারে। ঠিক আছে, যে কোনো জন্য বস্তু, যে কোনো ক্রিয়েটেড মাটিরিয়াল, তার একটি সাধারণ কারণ কিন্তু কালও, ইট ইজ বর্ন ইন টাইম। তাই আমরা সাধারণত এটাও বলি যে একটি কোনো বস্তু যখন ক্রিয়েট হচ্ছে তার একটি কারণ সময়েও বা কালও। তো ইন দ্যাট সেন্স এক দুই তিন, এখানে দুটো আইসক্রিম ছিল, এখন একটা আছে, দিস ইজ অল হ্যাপেনিং ইন টাইম। তাহলে কালকেও বলতে হবে এখানে, যে একত্ব দ্বিত্বের যে ব্যবহার, তাই না? মানে এখন 7টা 30-এ এখানে দুটো আইসক্রিম ছিল, 8:30-টায় একটা আইসক্রিম আছে। এই যে কথাটা বলা হচ্ছে, এই ব্যবহার, একত্বাদী ব্যবহার হচ্ছে, এর একটি তাহলে কারণ তো কালও বটে। কিন্তু কাল হলো এর সাধারণ কারণ, ইন জেনারেল একটা কারণ হতেই পারে। যেমন তোমার ধরো আইএসসি তে পিএইচডি করা, আইএসসি তে পিএইচডি করার কারণটা কি? If somebody asks what is the অসাধারণ কারণ of a person doing a PhD in ISC Bangalore, how would we look at it? ও একটা ছোটবেলায় একটা ভালো স্কুলের এন্ট্রেন্স দিল, দিয়ে একটা স্কুলে ভর্তি হলো, কলেজে ভর্তি হলো, ওখান থেকে আসলো। তো এরকম তো অনেকগুলো কারণ হতে পারে। সেই স্কুলে সেই দিন যদি একটি বাসে না যেত সেই ব্যক্তি, সেই বাসটি যদি মিস হয়ে যেত, তাহলে তো বলতে হবে সেই বাসটিও কারণ। ছোটবেলায় ওই যে ভালো স্কুলে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য একটা বাসে গেছিল, ওই ভালো স্কুলে তারপরে পড়তে পারলো, তার জন্য ভালো স্কুল থেকে ভালো কলেজ, ভালো কলেজ থেকে আইসিতে পৌঁছে গেল। তার মানে তো সেই বাসের দাদাটাও একটা কারণ। ইন আ সেন্স হি ইজ আ কারণ। ওই বাসের দাদা যে ভালো বাসে বা ভালো অটো বা টোটোতে করে তোমাকে পৌঁছে দিল স্কুলের এন্ট্রান্স দেওয়ার জন্য বা কলেজের এন্ট্রান্স দেওয়ার জন্য, সেই দাদাটিও তোমার আইএসসি তে পড়ার একটা কারণ বটে। কিন্তু সেটি হচ্ছে সাধারণ কারণ, নট অসাধারণ কারণ। অসাধারণ কারণ যদি আমি একটা জ্যাম বা গেট হোয়াট এভার, আমি একটা পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে এখানে পৌঁছে গেলাম, দ্যাট ইজ দ্য অসাধারণ কারণ। তো সেমনি কাল তো সব জিনিসেরই অসাধারণ কারণ হতেই পারে, কিন্তু ওইটাকে যাতে সরানো যায়, ওই ওই কাল, কাল যেহেতু সংখ্যারও একটি অসাধারণ কারণ হচ্ছে, সাধারণ কারণ, কালকে নেগেট করার জন্য বলা হলো ব্যবহার হেতুহু। হেতু ইত্যুক্তে অসাধারণ কারণম। তো অসাধারণ কারণ, তো যেটা মানে সব থেকে ইমিডিয়েট কারণ বলতে পারো, বা সব থেকে ইম্পর্টেন্ট কারণ, বা সব থেকে ইমিডিয়েট বলা বেটার হবে এই ক্ষেত্রে। তো সেটা কি হচ্ছে, সেটা সংখ্যা, সেটা সংখ্যা, ইট ইজ নট কালার। দুটো বা তিনটের সময় রাত্রিবেলায় বাড়িতে দুটো আইসক্রিম ছিল, সকালবেলা উঠে দেখছি একটা আইসক্রিম আছে, কি রাত্রিবেলা স্টপ করে খেয়ে নিয়েছে। ওই সময়টার মধ্যে দিয়ে কালের একটা ব্যবহার হচ্ছে ঠিকই, সময় তো একটা কারণ বটে, কিন্তু সময়ের থেকে ইম্পর্টেন্ট কি, এই যে আমি কাউন্টিংটা করতে পারছি, এই যে কাউন্টিং এর কনসেপশনটা আনলাম, এটা কি বেশি ইম্পর্টেন্ট নয়, যে আমি দুটো জিনিসকে দেখে বলতে পারছি এটা দুই, এটা এক। তো সংখ্যা ইজ এ মোর ইম্পর্টেন্ট কারণ, রাইট, ওই ব্যবহারটা হওয়ার জন্য। ওই জন্য অসাধারণ কারণম। দেবদূতি, এবার কিছুটা ক্লিয়ার হয়েছে, চেষ্টা করলাম। হুম হুম। হ্যাঁ, তাই হেতু শব্দটা দিতে হবে। হেতু হলে কি হবে, কালে অতিব্যাপ্তি হবে না, কালে অতিব্যাপ্তি তাহলে হবে না, এই জন্য এটা বলা হলো। আচ্ছা, এই দেখো, এখানে এটাই বলা হচ্ছে, কালাদি বারণায় অসাধারণ ইতি अपि দেয়ম। তো অসাধারণ কারণম তুমি এদের বলো, আর না তুমি হেতু বলো, হোয়াট এভার। সো এই জন্য
এই অসাধারণ কারণটা বলা দরকার। বা তুমি যদি হেতু বোঝো তাহলে বলতে হবে হেতু ইজ অসাধারণ কারণ। আচ্ছা, এখানে কেন বলছে ঘটাদি বারণায় একত্বাদি ইতি, এই প্রশ্ন যদি আমি করি এখন, তোমরা এতদিন ধরে তো সংস্কৃত শুনছো আমার কাছে, এবার আমার একটা প্রশ্ন যে ঘটাদি বারণায় একত্বাদি ইতি এটার কি অর্থ করব? আচ্ছা, আমি আজকে তোমাদের কাছ থেকে শুনি এটা এটা কি করে ডিফাইন করব। ঘটাদি মানে ঘট আদি। হ্যাঁ, वारणाय এখানে কি বলছে? ঘটাদি আবরণায় একাত আহ, মানে ঘটাদি ছ- বারণায় ঘটে অতিব্যাপ্তি আটকানোর জন্য একত্ব ইতি এই কথাটা বলা হলো, তো এর মানে কি? উম, ঘটাদি। ভাবো ভাবো, এটা আমি সবাইকেই প্রশ্ন করছি, এই জন্য এনিবডি ক্যান আনসার। ভাবো এই লক্ষণটাতে কি বাদ দিলে ঘটে লক্ষণ চলে যেত। একটু ভাবো, আমি আমি 10 সেকেন্ড আরো দিচ্ছি। একটু ইমাজিন করো, একটু ক্রিয়েটিভলি ভাবার চেষ্টা করো যে কি কি হলে, কি এইটার মধ্যে থেকে কি বাদ দিলে এই লক্ষণটা ঘটে চলে যেত। আচ্ছা, আমি বলি তাহলে, যদি আমি এই শব্দটাকে বাদ দিয়ে দিই, व्यवहार हेतु संख्या, संख्या इज व्हाट, द असाधारण कारण ऑफ एनी वर्ल्डली ट्रांजैक्शन। তাহলে তো যদি কেউ বলে আয়াম ঘটাহা এটি ঘট এটি ঘট, তো তাহলে তো সেই ব্যবহারের অসাধারণ কারণ তো ঘট। তাহলে তো ব্যবহার হেতু ক্যান বি ঘট অলসো, রাইট? এনিথিং ক্যান বি ব্যবহার হেতু ফর দ্যাট ম্যাটার। তাতে অতিব্যাপ্তি আটকানোর জন্য বলা হলো একত্ব ইত্যাদি। একত্ব, এই রূপ একত্ব দ্বিত্ব বহুত্ব রূপ যে আমরা ব্যবহার করব, এই রূপ ব্যাখ্যার অসাধারণ কারণ হচ্ছে সংখ্যা। একত্ব শব্দটাকে বাদ দিলে আয়াম ঘটাহা আয়াম পাটাহা এইরকম যে ব্যবহার, তার অসাধারণ কারণ তো সংখ্যা নয়, তার অসাধারণ কারণ হচ্ছে ওখানে ঘটপট, ঘটপটে চলে যেত। তো সেই ঘটপটের খটপটকে আটকানোর জন্য এখানে একত্ব আদি ব্যবহার হেতু সংখ্যা এটা বলা হলো। ঠিক আছে। না, কিন্তু ঘট পট এগুলো যদি হতো সেগুলো তো বস্তু হতো, এটা তো গুণ চলছে। হ্যাঁ, তাতে অসুবিধা কি? এখানে তো আমি গুণ শব্দটা ইউজ করিনি, হ্যাঁ, কিন্তু গুণের গুণাহা। না, অতিব্যাপ্তি হতো সেটা বুঝছি, কারণ সংখ্যা এবং বস্তুটা তো এনট্যাঙ্গেলড অবস্থায় ছিল। ধরো একটা ঘট আছে বা বহু ঘট আছে, ঠিক আছে, আমি এটা ঘট বলতে থাকলে তো সেখানে সংখ্যা এবং ঘট যে বস্তুটা সেটা তো ইনট্যাঙ্গেলড অবস্থায় আছে। তাহলে সেটার জন্য এই এক দুই ওটাকে আলাদা করা প্রয়োজন, সেটার জন্য এটা বলতে লাগবে। তুমি কি সেটা হিন্ট করছো? না, 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 আমি সেটা একদমই হিন্ট তাহলে করছি না। তুমি তুমি আমি তোমার প্রথম আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি ভালো, সেটা হচ্ছে তুমি বলছো যে যে এখানে তো গুণের প্রকরণ চলছে, আর ঘট তো একটি দ্রব্য। মানলাম, ঘটকে তুমি যদি দ্রব্যই বলতে চাও তাহলে দ্রব্যই বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কেমন দ্রব্য? কার্য দ্রব্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তুমি বাকি জায়গায় দেখো আমরা কি করছি। বাকি জায়গায় আমরা কিন্তু গুণগন্ধাহা বলছি, তাই তো? গুণগন্ধাহা এরকম একটা কিছু বলে দিচ্ছি।
এখানে কিন্তু গুণ কোথাও হুম বলছি না, পাতি হুম বলছি হেতু। ব্যবহার হেতু, যদি বলতাম গুণা তাহলে আমরা এটাকে সন্ধি করে লিখতাম এইভাবে। দেখিয়ে দিচ্ছি, এই সবটাই থাকতো, তাহলে হতো এই রকম। হেতু, গয়ের ওপর একটা রেফ পড়তো, গুণাহা, হেতুর, হেতুর গুণাহা, এইটা হচ্ছে, ঠিক আছে। তখন এটা বলতাম, কিন্তু ওই সমস্যা দেখো, খুব চালাকি করে কিন্তু গ্রন্থকার সেটাকে বাদ দিয়েছেন, হেতু বলছেন না, হেতুর গুণাহা বলছেন না, হেতু বলছেন। হেতু বলছেন বলেই এটা বলা সম্ভব যে হেতু বলছো, তো হেতু তো তোমার দ্রব্য হতে পারে কোনো জিনিসের, তাই সেখানে তুমি ওই দ্রব্যে অতিব্যাপ্তি চলে যেতেই পারে। যদি গুণ বলতেন তাহলেও কিছু রক্ষা ছিল, ঠিক আছে। যদি তুমি বলতে গুণ এখানে, তাহলে হ্যাঁ, তাহলে গুণ বললে হয়তো সে একটা ইমপ্রুভমেন্ট হতো, যে হ্যাঁ তুমি বলতে যে না ঘট তো সেইভাবে গুণ নয়, ঘট তো একটি কার্যদ্রব্য, তো তোমার গুণ বলে দিলেই কাজটা আরো বেটার হতো, হেতুর গুণাহ সংখ্যা, এরকম একটা বলতে পারতে। তুমি গুণ বলছো না, গুণ যখন বলছো না তখন তোমাকে এটা দিয়ে অতিব্যাপ্তিটাকে আটকাতে হবে, কোনো কোনো না কোনো ভাবে তোমাকে ঠিক করতে হবে লক্ষণটাকে। গুণ বললে হয়তো এই সমস্যাটাকে তুমি বাদ দিতে পারতে, তার জায়গায় তুমি এটা বলে দিচ্ছ। যাই হোক, তো কিন্তু মোটেই আমি এটা বলছি না যে মানে এন্টাঙ্গলমেন্টের আমি কোনো কথা এখানে আনছি না। কারণ আমি যখন বলছি আয়াম ঘাটাহা, আয়াম ঘাটাহা, আয়াম শুক্লো ঘটাহা, এটি সাদা ঘট। আয়াম কৃষ্ণ ঘটাহা, দিস ইজ কৃষ্ণ ঘট বা কালো ঘট। এটি সাদা ঘট, এটি কালো ঘট। দুটোতেই কি লাগছে, দুটোতেই তো ঘট বলে একটি বস্তু আছে, যে এই বস্তুর জন্য আমি ঘট 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 এই ব্যবহারটা করতে পারছি। আয়াম ঘটাহা, আহম আহ, তুভ্যাম দাস্যামি, আমি তোমাকে এটা পরে দেব, আমি তোমাকে এটা পরে দেব। আহম তুভ্যাম দাস্যামি, ঠিক আছে। আমি যখন এই জিনিসটা বলছি যে আয়াম ঘটাহা, আয়াম, আহম আহ তুভ্যম দাস্যামি, আমি তোমাকে এটা দেব ভবিষ্যৎকালে, দাস্যামি রিট লাকারা। তো সেখানে সেই এই যে ট্রানজাকশনাল ব্যবহারটা হচ্ছে এখানে, এটা করার জন্য তো সেই ঘট নামক বস্তু দরকার। তো अस्य व्यवहारस्य को हेतुः, এই ব্যবহারের কে হেতু? अस्य व्यवहारस्य हेतु घटस्य सत्ता अथवा घट 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 एव, দ্যাট ইজ ঘটই এই এই পুরো ট্রানজাকশনটা, মানে এই যে আমার তোমার কথা হচ্ছে, খুব সুন্দর কালো ঘট, খুব সুন্দর সাদা ঘট দেখবি তুই, তোমাকে আমি একটা ঘট গিফট করবো কালকে, এই পুরো কথার হেতু কি? তাহলে ঘট, শুধুই ঘট, অন্য কিছু নয়। তো তাই জন্য এই ব্যবহারের হেতু তাহলে কি, এই এই ব্যবহারের হেতু তাহলে ঘট। এবং তাহলে যদি শুধুমাত্র এই সংখ্যা থাকতো, এইরকম ডেফিনিশন করতাম যে ব্যবহার হেতু, তাহলে ইট কুড বি ইন এ ভেরি জেনারেল ট্রানজাকশন, লাইক এই ঘরটা খুব সুন্দর কালো, আমি তোমাকে এটা কালকে দেবো, ঘটা would be the thing, and then vyavahara hetu would not be just sankhya, it would be also ghata, but any infinite number of things could be the vyavahara hetu. Not only infinite number of things, infinite maybe other gunas also, আমরা জানি না এখনো সেই বিষয়ে ঢুকিনি বা ওই বিষয়ে কথা বলছি না, কিন্তু সংখ্যাতে লিমিটেড থাকতো না ডেফিনিশনটা, এটা একটা জিনিস শিওর। তাই জন্য একত্ব, এক দুই, এই ব্যবহারের অসাধারণ হেতু। তুমি বলবে যে না, এক দুই বোঝার জন্য তো ঘট রূপ জিনিসকেও থাকতে হবে, হ্যাঁ তা থাকতে হবে, কিন্তু সেই ওই ঘট কি এক, নাকি ওই একটা ঘট ঘট রাখা আছে, ঘট রাখা আছে সেটা কি একটা ঘট নাকি দুটো ঘট? How do I define? For that I need to invent the concept of counting, right? কাউন্টিং এর কনভেনশনটা তো আমাকে আনতে হবে, তারপর তো আমি বলবো এটা একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। যে মানুষ কাউন্টিং জানে না, তার জন্য ওই এনিউমারেশনটা করা খুব ডিফিকাল্ট। তো ঘটের থাকাটা ওখানে তুমি সাধারণ হেতু বলতেই পারো, অসাধারণ হেতু নয়। ওটা হচ্ছে এই কাউন্টিংটা, এই কাউন্টিং এর কনসেপশনটা, সংখ্যা। যাক, এবার এখানে পদকৃত্যকার কি বলছেন, যে
হ্যাঁ, আমরা কত অব্দি বললাম? হ্যাঁ, एकत्वादि इति एकत्वादि प्रकारको यो व्यवहारः एको द्वौ इति आद्यात्मकः तस्य हेतुः संख्या इति अर्थः। এই সেন্টেন্সেও তোমার কথার কিছুটা এখানে আমরা উত্তর পাচ্ছি অ্যাকচুয়ালি। কি করে পাচ্ছি? আহ, বলা হচ্ছে एकत्वादि प्रकारको यो व्यवहारः एकः দ্বৌ ইতি আধ্যাত্মকः তস্য হেতুঃ সংখ্যা। এটা জাস্ট ওই ডেফিনিশন, এই ডেফিনিশনটাকেই এরা একটু এলাবোরেট করে নিচ্ছেন যে এক, দুই, বা এটা একটা ঘট, দুটো পট ইত্যাদি যে ব্যবহার, এদের যে হেতু, একে বলা হচ্ছে সংখ্যা। কেন এই একত্ব দেওয়া হচ্ছে ঘটাদি বারণায়, কারণ বলে দিয়েছি। তারপরে আর কি বলা হচ্ছে? কালাদি বারণায় অসাধারণে অসাধারণ ইতি আপি দেয়ম। তো শুধু এইটুকু বলা হবে না যে সাধারণ হেতু, কাল কাল যেহেতু সবারই, সব জিনিসেরই হেতু, সব রকম ট্রানজাকশনেই কাল। যেমন আমরা বলছি একো ঘটাহা, রাত্রিকালে আসিত, বা একটি ঘট রাত্রিবেলায় ছিল। আর পরশ্বহ পরশু, আহ, দ্বৌ ঘটৌ ভবিষ্যতঃ থাকবেন, দুটো ঘট ওখানে থাকবে। তত্র দুটো ঘট থাকবে। এখানে ইট অলসো ইনভলভস এন এলিমেন্ট অফ টাইম। সংখ্যা আছে, সংখ্যার একটা আমরা কথা বলছি এক বা দুই, তার সঙ্গে টাইমেরও কথা অনেক সময় চলে আসছে। তো টাইম ইত্যাদিতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্যই অসাধারণ ইতি আপি দেয়াম, এই অসাধারণ হেতু এখানে বলা উচিত। তো অসাধারণ হেতু বলবো, ঠিক আছে, বি হ্যাপি উইথ দ্যাট, অসাধারণ হেতু বলে দিলাম। এবার কি? এরপরে বলা হচ্ছে ননু সংখ্যায়াः অবধি अस्ति न वा इत्यत आह एकत्वादि इति তথা চ। কি বলছেন যে এবার একটি প্রশ্ন আছে, নানু, দ্য প্রশ্ন ইজ, এই সংখ্যার কি কোনো লিমিট আছে? না, নেই। ইতিয়ত আহা, এটাকে বলার জন্যই, এটাকে দর্শানোর জন্যই একত্বাদি ইতি, এই সেন্টেন্সটি বলছেন, একত্বাদি পরার্ধ পর্যন্তা তথা চ। ওই যে শ্লোকটি বললাম, এই শ্লোকটি আসছে পদকৃত। হ্যাঁ, একম দশম শতম চৈব সহস্রম ময়ুতম তথা লক্ষম চ নিযুতম চৈব কোটিরবুর কোটিः अर्बुदमेव च वृन्दं खर्वो निखर्वश्च शङ्खः पद्मश्च सागरः अन्त्यं मध्यं परार्धं च दशवृद्ध्यास्य यथाक्रमम्। ওই একই জিনিস। এক, এক থেকে দশ, দশ থেকে একশো, একশো থেকে সহস্র, সহস্র থেকে 10,000, 10,000 থেকে লক্ষ, লক্ষ থেকে 10 লক্ষ, কোটি, আরব ইত্যাদি ইত্যাদি। তো বলছেন যে ইতি মহদুক্তেহে পরার্ধ পর্যন্ত এব সংখ্যা ইতি ভাবঃ, যে এটি পূর্বকালের মহাজনেরা বলেছেন যে সংখ্যার লিমিট হচ্ছে এই পরার্ধ পর্যন্তই। তো এরা দেখো এই জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস করছেন, যে সংখ্যাকে একটা লিমিট করে দিচ্ছেন। সেইং দ্যাট সংখ্যা ইজ লিমিটেড অনলি টু পরার্ধা, পরার্ধা ইজ দ্য আপার লিমিট অফ নাম্বারস। নাও when we say that, আমরা অলরেডি জানি যে সংখ্যা, in many scientific experiments too, we see numbers much greater than, one second, 10 to the power 18। 10 to the power 18 কোনো নম্বরই নয়। মানে অনেক যারা এখানে কম্পিউটার সায়েন্সের লোক আছে তারা জানে যে we also have to solve sometimes, or we also encounter optimization এ problems like NP hard problems। এবারে NP hard problems গুলোরই তো কম্পিউটেশনাল টাইম কত বেশি হয়, তাই না? তো সেই ক্ষেত্রে 10 to the power 18 বলাটা খুবই নিরর্থক। বা যদি বলি 10 to the power 18, তাহলে আহ it does not make sense, to be very honest, কারণ একটা মানুষের নাম্বার অফ সেলফই তো এই 10 to the power 18 এর অনেক বেশি হতে পারে। আমি জানি না, আমি একটা অনুমান করছি, বা 10টা মানুষের মিলিয়ে তো অবশ্যই 10 to the power 18 এর বেশি সেলস হবে। দ্য পয়েন্ট ইজ যে প্রকৃতিতে তো আমরা এনিওয়ে জানি যে এর থেকে বেশি। তাহলে এই কথাটা কেন আসছে? এই পরার্ধ সংখ্যাটা কি কোত্থেকে আসছে?
তো এটির একটি পৌরাণিক কারণ যেটা দেখা যায়, আমি একটু তর্ক সংগ্রহের মূল বিষয় থেকে সরে এখানে কথা বলছি, সেটা হচ্ছে আমরা যুগের একটা পরিমাণ করি যে অমুক যুগ অমুক বছর পর্যন্ত চলবে, কলিযুগ কত 4,32,000 বছরের কলিযুগ হবে, এরকম অনেক কিছু বলি। তো এইগুলো দিয়ে কি করা হচ্ছে যে কতগুলো যুগ, তাতে কলিযুগের এজ সব থেকে কম 4,32,000, সেটা আরো বাড়তে থাকে এইভাবে। তো এই মিলিয়ে একটা কয়েক লক্ষ বছরে চতুর্যুগী হয়। এরকম 71টি চতুর্যুগী দিয়ে একটা মন্বন্তর হয়। এরকম কয়েক এবং কয়েকটা মন্বন্তর দিয়ে বোধহয় একটা কল্প, এবং একটা কল্প বোধহয় ব্রহ্মার একদিনের মতো বা কিছু হয়। তো বলার বক্তব্য কি যে ব্রহ্মার আয়ু যতদূর আমার মনে পড়ছে এক পরার্ধ বা কিছু এরকম হয়। তো এটা কসমোলজিক্যাল, হিন্দু কসমোলজি যাকে বলা যেতে পারে, সনাতন কসমোলজি, তাতে পৃথিবীর এরকম কিছু আয়ু নির্ধারণ করা আছে, তাতে এই সংখ্যাগুলো পাওয়া যায়, আপার লিমিট গুলো পাওয়া যায়, পরার্ধ ইত্যাদি এগুলো পাওয়া যায়। তো সেই পরার্ধ সংখ্যা, সেই পরার্ধ সংখ্যা আমার ধারণা ওখান থেকে এখানে এসেছে। যে এই যে পৃথিবীর একটা গ্র্যান্ড স্কেলে একটা এজ নির্ধারণ করা জগৎ সৃষ্টির, সেখান থেকে হয়তো এই সংখ্যাটা এসেছে। তারা মনে করেছেন যে ব্রহ্মার থেকে বেশি হয়তো দীর্ঘজীবী তো কেউ নেই সৃষ্টিতে, কাজেই ওটাই হয়তো সংখ্যার আপার লিমিট। ওরা ওই টাইম স্কেলে যখন সংখ্যাটাকে দেখেছেন তখন এইভাবে হয়তো দেখেছেন। কিন্তু আমরা জানি যে ইফ ইউ জাস্ট লুক অ্যাট দ্য থিং লাইক ইন টার্মস অফ কাউন্টিং, তাহলে জগতে এরকম অনেক জিনিসই আছে যার সংখ্যা 10⁻18-এর অনেক বেশি। তো এটাই আমার এখানে বলবার বক্তব্য, এবং এই করে এখানেই আমরা থামবো। আমরা আগামী সপ্তাহে যেটা দেখবো সেটা হচ্ছে পরিমাণ লক্ষণা, পরিমাণ লক্ষণা, এবং ওখান থেকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আহ তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ এটা খুব লম্বা সেকশন, এই 24টা গুণ। তারপরে আমাদেরকে কিন্তু অন্যান্য, মানে আমরা শুধু দ্রব্য গুণে, আমরা এখন গুণে আটকে আছি, আরো কিন্তু আমাদের 5টি পদার্থ, তাদের সাব ডিভিশনের লক্ষণ ইত্যাদি দেখা বাকি। তারপরে আমরা বেদান্তের অত্যন্ত উপযোগী যে বিষয়টা, সেটা হচ্ছে ন্যায় মীমাংসা, ন্যায়ের যে প্রমাণ বিষয়ক চর্চা, এপিস্টেমোলজিক বিষয়ক চর্চা, সেইটা আমরা ওখান থেকে পাবো। তার আগে এই ধৈর্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। আর দ্বিতীয় কথা, এগুলো কিসের জন্য দরকার? এর মধ্যে বহু ধারণা, বহু স্থাপনা এমন আছে যেগুলো বেদান্তের পূর্বপক্ষ হিসাবে পরে আমরা অন্যান্য গ্রন্থে দেখব। তার জন্য দরকার যে এটা জেনে রাখা যে ন্যায় বৈশেষিক কিভাবে সমবায়কে ডিফাইন করছেন, সংখ্যাকে কিভাবে ডিফাইন করছেন, কালকে কিভাবে ডিফাইন করছেন, ইত্যাদি ইত্যাদি। এখানেই আজকের মতো করে বিরতি করি। নিধায় হৃদয় বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। শ্রী গুরুভ্যো নমঃ।